প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল। আজকে আমি আলোচনা করব যে বাংলাদেশে খুব শীঘ্রই কি বড় কিছু ঘটতে চলেছে, মানে শাসনের রদবদলের একটা সম্ভাবনাই বলুন, আর বাংলাদেশে একটা ব্যাপক আবার আন্দোলন পরিবর্তনের মানে একটা উথাল পাথাল ঢেউ আবার আসতে চলেছে বাংলাদেশে, সেরকমই কিন্তু একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, তিনি শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ ছিলেন। আওয়ামী লীগের তিনি সাধারণ সম্পাদক, তিনবারের সাধারণ সম্পাদক। সেই ওবায়দুল কাদের, যিনি ভারতের পশ্চিমবঙ্গ একটি বাংলা মিডিয়া, ভারতের একটি বাংলা মিডিয়া, সেই বাংলা মিডিয়া জি24 ঘণ্টাকে একটি টেলিফোন সাক্ষাৎকারে, অডিও সাক্ষাৎকারে ওবায়দুল কাদের যেটা বলেছেন, যে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে পারে এরকম একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, কারণ লন্ডনে জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হয়েছে, বৈঠকের পরে এই ধরনের একটা বক্তব্য সামনে আসছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে 2026 সালে। সেখানে ওবায়দুল কাদের বলছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার তেমন সম্ভাবনা তিনি দেখছেন না। দ্বিতীয়ত, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়, কারণ বাংলাদেশের সবচাইতে বড় বা লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বাংলাদেশের আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে কখনোই গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে আওয়ামী লীগ সব কিছু পর্যবেক্ষণ করছে, নজর রাখছে সমস্ত কিছু পরিস্থিতির উপরে, এবং সেই অনুযায়ী তারা কৌশল বলুন বা রণকৌশল বলুন সেটা কিন্তু তারা স্থির করছে এবং তাদের একটা পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে যাবে। সাংবাদিক তাদের ওবায়দুল কাদের সাহেবকে জিজ্ঞাসা করেছেন যে তাদের নেতৃত্ব বাংলাদেশে যাওয়ার কথা ভাবছেন কিনা। সবটাই কিন্তু তিনি রহস্য রেখেছেন যে আমাদের কৌশল রয়েছে, রণকৌশল রয়েছে, আমরা কিভাবে কি করব সব কিছুই পরিস্থিতির উপরে আমরা আমাদের পর্যবেক্ষণ করছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। এবং আমরা জানি যে 16ই জুন থেকে কিন্তু মানে 1 মাস অবধি আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। আমি আমার আরেকটি ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছি যে 16ই জুন থেকে একেবারে 16ই জুলাই পর্যন্ত 1 মাসে তাদের 5টি কর্মসূচি রেখেছে, 5 দিন। সেখানে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে তারা নামছে, সেটা 16ই জুন থেকে 16ই জুলাই পর্যন্ত। এবং আওয়ামী লীগের যেটা ভবিষ্যৎ প্ল্যান সেটা কিন্তু ওবায়দুল কাদেরের কথাতেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জনাব ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যে প্রত্যেকটি নেতানেত্রী তাদের জায়গা থেকে কাজ করছে, যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ তাদেরকে তারা সংগঠিত করছেন বিভিন্নভাবে, বিভিন্ন নেতাকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কিন্তু সংগঠিত হচ্ছে। এবং তার বক্তব্য যেটা ইঙ্গিত যে খুব শীঘ্রই বাংলাদেশের পরিস্থিতি পাল্টে যাবে, বাংলাদেশে একটা নতুন একটা কিছু মানে এই যে সরকার পরিবর্তনের একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সেরকম ইঙ্গিত কিন্তু তার কথাই পাচ্ছি। আরও একটা খুব ইম্পর্টেন্ট আমি দিক বলবো, তবে তার আগে আরেকটা জিনিস বলে নিই যে এই যে ডক্টর ইউনূস সরকার চারিদিক দিয়ে কিন্তু চাপে পড়তে চলেছে। যেমন যেটা এই ডক্টর ইউনূসের যে সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী বিভিন্ন কার্যকলাপ ঘটছে, সেই অভিযোগ এনে, মানবতা বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে কিন্তু আন্তর্জাতিক আদালত অর্থাৎ আইসিসিতে 2টি আন্তর্জাতিক সংস্থা কিন্তু মামলা করছে। 2টি আন্তর্জাতিক সংস্থা ইউনূসের যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক আদালতে মামলা করছে। এবং তার মধ্যে একটি সংস্থা ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কিন্তু সংস্থাও রয়েছে। এবং এইখানে যে ইম্পর্টেন্ট কথাটি বলবো যে ডক্টর ইউনূস যে এত উতলা ছিলেন যে ব্রিটেনে গিয়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী
কেয়ার স্টারমারের সঙ্গে দেখা করতে চাইছিলেন, অনেক বিশ্লেষকরাই বলছেন যে তার মূলত এত দেখা করার ইচ্ছা ছিল এই কারণে ব্রিটেনে গিয়ে যে কেয়ার স্টারমারের সঙ্গে দেখা করে যেন আন্তর্জাতিক আদালতে তার যে সংস্থা যে মামলা যেন না করে ডক্টর ইউনূস এবং তার যে উপদেষ্টা বা তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যে মানবতা বিরোধী মামলাটি করছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সংস্থা, সেটা যেন না করে সেই তদবির করার জন্যও কিন্তু তার খুব প্রচেষ্টা ছিল কেয়ার স্টারমারের সঙ্গে দেখা করার, মানে ডক্টর ইউনূসের। না হলে তো তিনি ওই সামান্য একটা পুরস্কারের জন্য বা তারেক রহমানের জন্য সঙ্গে দেখা করার জন্য তিনি শুধু লন্ডনে যাননি। হোটেল বিল ছিল 37টি রুমের জন্য 3.5 কোটি টাকা, আরও অন্যান্য খরচ দিয়ে প্রায় 5 কোটি টাকা খরচ, যেখানে তার সরকারি কোনো কাজ নেই, সরকারি কোনো সফর নয়, অথচ সরকারের 5 কোটি টাকা খরচ করে তিনি এই লন্ডন সফর করে আসলেন। তা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। এবং এই যে আন্তর্জাতিক আদালতে মামলাটি হতে চলেছে, এই মামলা যখন সামনে আসবে এবং বাংলাদেশে যে একাধিক মানবতা বিরোধী কর্মকাণ্ড ঘটছে, বহু সাংবাদিকদেরকে বন্দি করে রাখা হয়েছে, তাদের জামিন দেওয়া হচ্ছে না, বহু সাংবাদিকদের মারধর করা হয়েছে, কয়েকজন সাংবাদিককে মেরে ফেলা হয়েছে এরকমও কিন্তু জানা যাচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের মব জাস্টিস করে মেরে ফেলা হচ্ছে, একের পর এক প্রায় লক্ষাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে, বন্দি করে, জামিন দেওয়া হচ্ছে না। 3 লক্ষর উপরে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে 5ই আগস্টের পর থেকে, ডক্টর ইউনূস মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর থেকে। আবার বাংলাদেশের যে স্বাধীনতার আতুর ঘর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ধানমন্ডির 32 নম্বর বাড়ি, সেই বাড়িটি রীতিমতো হাসনাত আবদুল্লাহ ফেসবুকে ঘোষণা দিয়ে সরকারের বুলডোজার নিয়ে গিয়ে ভেঙে ফেলেছে। সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এবং যখন ডক্টর ইউনূস লন্ডন সফরে ছিলেন, স্যাথাম হাউজে তাকে এই প্রশ্ন করা হয় যে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি, তিনি সঠিক সদুত্তর দিতে পারেননি। তিনি বলেছেন পুলিশ কিছুদিন আগেই গুলি চালিয়েছিল জনগণের উপরে, পুলিশ তখনও নিজের কর্মকাণ্ড সঠিক করে উঠতে পারেনি, পুলিশ ভয়ে ভয়ে ছিল। তো সেনাবাহিনী তো সেখানে ছিল, সরকারের কি সেখানে ভূমিকা ছিল? তাহলে সরকারের ভূমিকা যদি সঠিক হতো, তাহলে সরকারি যে সরকারি বুলডোজার সেখানে গেল কিভাবে? সরকার যদি তার মধ্যে ইনভলভ না থাকে, সরকারের যদি মদত না থাকতো, তাহলে ধানমন্ডির 32 নম্বর ভাঙতে সরকারের বুলডোজার গেল কিভাবে? তো এই যে প্রশ্নগুলো যখন সামনে চলে আসবে যে বহু মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বাংলাদেশে 8ই আগস্টের পর থেকে, সাংবাদিকদের বিনা বিচারে জেলে রাখা হয়েছে, তাদের অনেককে মেরে ফেলা হয়েছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে অপমানিত করা হয়েছে, এই সমস্ত কিছুর কিন্তু প্রমাণ এই যে সংস্থাগুলি যারা আন্তর্জাতিক আদালতে মামলা করছে তাদের কাছে আছে। তো এই ডক্টর ইউনূস, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, যাকে সারা বিশ্ব সম্মান করে, এবং আমি ব্যক্তিগতভাবেও আমি এই কিছুদিন যাবৎ ডক্টর ইউনূসের কিন্তু আমি সমালোচনা করছি, কিন্তু একটা সময় ডক্টর ইউনূসের আমি খুব নিজে অনুগামী ছিলাম, তার ভক্ত ছিলাম এক কথায়, এবং তার জন্য অনেক জায়গায় আমি তার পক্ষে যুক্তি দিয়েছি, বক্তব্য রেখেছি। কিন্তু এই যে তার শাসন ক্ষমতায় বসার পরে তার যে কর্মকাণ্ড সত্যি আমাকে অবাক করে দিয়েছে, এবং তার প্রতি যে আমার বিশ্বাস, শ্রদ্ধা, বোধ সেটা একদম চলে গিয়েছে। তার প্রতি কোনো মানে তিনি যেভাবে শাসন ক্ষমতা পরিচালনা করছেন, মব জাস্টিস করতে দিচ্ছেন, বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যেখানে আইন নেই, আদালত নেই, মানে এই যে পরিস্থিতি, যে আদালতের বিচারপতিদের জোর করে পদত্যাগ করানো, শিক্ষকদেরকে অপমান করানো, জোর করে পদত্যাগ করানো, জুতোর মালা গলায় পরিয়ে দেওয়া, এই কর্মকাণ্ডগুলো এই আন্তর্জাতিক আদালতে যখন উঠবে এবং সারা বিশ্ব জানবে, তখন কিন্তু এই সারা বিশ্বে ডক্টর ইউনূসের যে সম্মান সেটা একেবারে ধুলোই গড়াগড়ি খাবে। একবারে ডক্টর ইউনূস ইমেজ সংকটে পড়ে যাবে। তার সরকার, যেটা মূলত মার্কিন বা আমেরিকার সমর্থনে মূলত এই সরকারটি টিকে রয়েছে আপাতত, যদিও নড়বড়ে পরিস্থিতি, যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে, কিন্তু এই যে সারা বিশ্বব্যাপী যখন জানবে যে বাংলাদেশে কিভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই আন্তর্জাতিক আদালতে যখন এই মামলাগুলি যাবে, সারা বিশ্বের কাছে ছড়িয়ে পড়বে, তখন কিন্তু ডক্টর ইউনূসের মানে ইমেজ সংকটে পড়ে যাবে।
যার ফলে সরকার এমনি আন্তর্জাতিকভাবে দুর্বল হয়ে পড়বে, সমালোচনার মুখে পড়বে। বাংলাদেশের মিডিয়া, বিশেষ করে কালের কণ্ঠ যদি বলি, তারা কিন্তু এখন এই সরকারের ভুল ত্রুটিগুলো তুলে ধরতে শুরু করেছে। এরপরে একাধিক মিডিয়া ধীরে ধীরে কিন্তু এই সরকারের যে সমালোচনা করতে ভয় পাচ্ছে, মানে একেবারে যেভাবে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করে দেওয়া হয়েছে সংবাদপত্রের, বেশ কয়েকজন ইউটিউবারকে দেখলাম গ্রেপ্তার করা হয়েছে। তারা যেহেতু এই সরকারের ভুল ত্রুটিগুলো বিশ্লেষণ ব্যাখ্যা করে তুলে ধরেন বলে কয়েকজন ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে একজন ইয়ং ইউটিউবার দেখলাম, এস সাব্বির সম্ভবত ছেলেটি, বেশ ইয়াং ইউটিউবার, অথচ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে সংবাদ মাধ্যমে যে একবারে কণ্ঠ রোধ করা হয়েছে, টুটি চেপে ধরা হয়েছে, এটাও বিশ্বের দরবারে ছড়িয়ে পড়বে। তখন কিন্তু ডক্টর ইউনূসের যে সম্মান, তার যে মর্যাদা, তার যে শান্তিতে নোবেল পাওয়া, সমস্ত কিছুই একেবারে 180 ডিগ্রি জনগণের মন থেকে ঘুরে যাবে। যে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53-54 বছরে যতটা না মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মানে এই 1971-কে যদি আমরা বাদ দিই, যে মুক্তিযুদ্ধ 30 লক্ষ মারা গিয়েছিল, শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনেদের সম্মান চলে গিয়েছে 1971 সালে। তো সেই স্বাধীনতার পর থেকে, ওই 1971 বাদ দিয়ে স্বাধীনতার পর থেকে এত মানবাধিকার লঙ্ঘন, এত মানুষ এইভাবে সুবিচার পাচ্ছেন না, আইন নেই, আদালত নেই, নিয়ম নেই, কানুন নেই, মব জাস্টিস, এত কিছু কিন্তু বাংলাদেশে কোনো দিন ঘটেনি। একজন নোবেলের শান্তিতে যিনি নোবেল পেয়েছেন, অথচ তার আমলেই বাংলাদেশের সবচাইতে অশান্তি। এই সার্বিক পরিস্থিতিই কিন্তু আসলে এই ওবায়দুল কাদের সাহেবদের এই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের এই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তাই একটা চারিদিকের পরিস্থিতি বলছে যে হ্যাঁ, সত্যি বাংলাদেশে একটা বড় কিছু শীঘ্রই ঘটতে চলেছে, এবং এই সরকার পতনের একটা দিক বা দিশা কিন্তু চলে এসেছে, এবং বাংলাদেশে খুব তাড়াতাড়ি বড় কিছু একটা ঘটবে, তার ইঙ্গিত, তার দিশা কিন্তু ফুটে উঠেছে। প্রিয় বন্ধুরা, আপনারা কি মনে করেন? জানাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, সবার জন্য শুভকামনা।